আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর। দেশ গড়তে সবার আগে দরকার নির্বাচিত সরকার। কিশোরগঞ্জের জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বললেন তারেক রহমান, অশুভ শক্তি মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান। বাংলাদেশ নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আপত্তিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ ঢাকার, অসন্তোষ জানিয়ে চিঠি। এবং ভারত থেকে যারা বাংলাদেশের কাছে ইলিশ চাইছেন তারা ওই দেশে বৈষম্য বিরোধী আন্দোলনে সমর্থন দিয়েছেন, জানালেন পানি সম্পদ উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ভোরে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। নিরাপত্তা, গণমাধ্যম কর্মী সহ সব মিলিয়ে ৫৭ জন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী রয়েছেন। সফরকালে নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এছাড়া নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। সফর শেষে ২৭ সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্ক থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। স্বৈরাচার পতন হলেও বিপদ এখনো কাটেনি মন্তব্য করে যে কোনো অশুভ শক্তি মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদদের স্মরণে কিশোরগঞ্জে বিএনপির স্মরণ সভায় ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশকে গড়ে তুলতে হলে সবার আগে প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত জবাবদিহিমূলক সরকার। আরও জানাচ্ছেন মইনুল আহসান। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের শহীদ ছাত্র জনতার স্মরণে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে স্মরণ সভার আয়োজন করে জেলা বিএনপি। নির্ধারিত সময়ের আগেই জেলার নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সভায় যোগ দেন। এক পর্যায়ে লোকে লোকারণ্য হয়ে যায় পুরাতন স্টেডিয়াম এলাকা। কেন্দ্রীয় ও জেলা নেতাদের পর বক্তব্য রাখতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই জীবন উৎসর্গ করে গেছেন। এই বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে তারা গুলির সামনে নিজেদের বুক পেতে দিতে রাজি। তারপরেও বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে মেনে নিতে রাজি না। সারা বাংলাদেশে এরকম হাজারো মানুষ আছে, হাজারো শহীদ পরিবার আছে, যারা হাজারো শহীদ আছে যারা আত্মত্যাগ করেছেন বিগত ১৭ বছরে। বিশেষ করে গত জুলাই আগস্ট মাসেই হাজারো হাজারো মানুষ আছে যাদেরকে হত্যা করা হয়েছে শুধু ঢাকা শহরেই। ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র থেমে নেই, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচারের পতন হবার পরেও স্বৈরাচারের কিছু প্রেতাত্মারা কিন্তু এখনো দেশে রয়ে গিয়েছে। এমন কোন পরিস্থিতির উদ্ভব যেন না হয় যাতে করে অন্য স্বৈরাচার আবার কোন ষড়যন্ত্র করার সুযোগ পায়। তারেক রহমান বলেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে সঠিক নেতৃত্বের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। বিএনপি ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে আগামীতে সরকার গঠন করতে সক্ষম হলে বাংলাদেশের মানুষের প্রত্যাশার যেই বাংলাদেশ, সেই প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার কাজ করবে। পৃথিবীর বুকে বাংলাদেশকে গড়ে তুলতে হবে একটি সম্ভাবনাময় দেশ, একটি সম্ভাবনাময়
জাতি হিসাবে। নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে সিনিয়র নেতারা বলেন, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপও নেওয়া হবে। মইনুল হাসান, এটিএন বাংলা। বাংলাদেশিদের নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আপত্তিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনারকে ডেকে এই সংক্রান্ত প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়। এতে ভারতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে এ ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য মন্তব্য থেকে বিরত থাকতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের মন্তব্য দুই বন্ধু প্রতিম দেশের পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ককে খাটো করবে বলেও প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়েছে। শুক্রবার ভারতের ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় এক সমাবেশে ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করা হবে এমন হুমকি দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। ছাত্র জনতার আন্দোলনে 18 জুলাই সাভারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 78 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এতে বলা হয়, মিরপুরের MITSটির 4র্থ বর্ষের শিক্ষার্থী ইয়ামিনকে পুলিশ গুলি করে নির্মমভাবে হত্যা করে। পরে পুলিশের আর্মড পার্সোনেল ক্যারিয়ার APC থেকে হাইওয়েতে ফেলে রাখা হয় ইয়ামিনের লাশ। অমানবিক এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাভারের দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের অভিযুক্ত করা হয়েছে। এদিকে জামায়াতের কর্মী ও ব্যবসায়ী এনামুল কবিরকে 10 দিন ডিবি কার্যালয়ে গুম করে রাখার অভিযোগে শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে। 2009 থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত সব গুমের সঙ্গে জড়িতদের বিচার চাওয়া হয়েছে এই অভিযোগে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ এটাই প্রথম। আপনারা সবাই দেখেছেন মিডিয়ার কল্যাণে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছেন। রাজধানীর খিলগাঁও থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উত্তরা পশ্চিম থানার পৃথক 2 হত্যা মামলায় সাবেক IGP চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। এছাড়া নতুন কোনো মামলায় গ্রেফতার বা রিমান্ড না চাওয়ায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং লেখক শাহরিয়ার কবিরকেও কারাগারে পাঠিয়েছে আদালত। পাশাপাশি যাত্রাবাড়ী থানার পৃথক মামলাতেও শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানো হয়েছে। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক IGP চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। বিচারক নুরুল হুদা চৌধুরীর আদালতে উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার পৃথক 2 হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। বিচারক আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেব এবং আনিসুল হক তাদেরকে আজকে সোনেশ দেখানো হয় এবং অপর আরেকটি মামলা যেটা উত্তরা পশ্চিম থানার সেই হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আজকে সোনেশ দেখানো হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই মামলাগুলি হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধু রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফজলু নামের এক যুবককে হত্যার অভিযোগে রাজধানীর ভাসানটেক থানার মামলায় সাংবাদিক শ্যামল দত্তকে 7 দিনের রিমান্ড শেষে কারাগারে উপস্থাপন করা হয়। আসামি পক্ষ তার জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক 2 হত্যা মামলায় 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া যাত্রাবাড়ী থানায় আরিফ ও রফিক হত্যার ঘটনায় পৃথক 2 মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেফতার দেখানো হয়েছে। আসামি পক্ষ এই মামলায় জামিন আবেদন করলে শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। নতুন কোনো মামলায় মোজাম্মেল বাবুকে শুনানি বা গ্রেফতার দেখানোর কোনো আবেদন করা হয় নাই এবং অত্র মামলাটিতে হচ্ছে নতুন করে কোনো রিমান্ড চাওয়া হয় নাই। জামিনের প্রার্থনা করি, পাশাপাশি অপর একটি পিটিশন দিয়ে তার সুচিকিৎসার জন্য হচ্ছে গ্রহণ করার জন্য আমরা আবেদন করি। শুনানি হচ্ছে জামিন আবেদন নামঞ্জুর করেন। সোনারেস্টের ব্যাপারে আমরা বলছিলাম যে ওখানে এজাহারে শুধু শাহরিয়ার কবির লেখা আছে, যে 2টা সোনারেস্ট দেখানো হচ্ছে ওই 2 মামলায় কি ঘটনার সাথে উনি জড়িত এটার সাথে কোনো স্পেসিফিক কোনো ঘটনার কথা এখানে উল্লেখ নাই।
মামলাগুলোর শুনানি শেষে পৃথক প্রিজন ভ্যানে করে আসামিদের কারাগারে নিয়ে যায় পুলিশ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত স্লুইস গেট পরিদর্শন শেষে তিনি একথা জানান। ভারতে বাংলাদেশের কাছে ইলিশ যারা চাচ্ছেন তারাও ওপার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন দিয়েছেন বলে মন্তব্য পরিবেশ উপদেষ্টার। নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনে অবৈধভাবে খাল দখলকারীদের দ্রুত উচ্ছেদেরও নির্দেশ দেন তিনি। ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না, এখনো তো যায়নি, গেছে, খালি একটা সিদ্ধান্ত হয়েছে, তার আগেই তো দাম বেড়ে গেছে। কাজে রপ্তানি হলে দাম বাড়বে এই কথাটা ঠিক না। যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন, সেটা আমরা সকলে দেখেছি। প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আমাদেরকে আলাপ আলোচনা করতে হবে, আমরা সেই আলোচনার দ্বারটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, এটা চাই না। দিনের পর দিন বিভিন্ন পর্যায়ে আলোচনা করার পরও দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান সার্বিক পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে জানিয়েছেন বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। সন্ধ্যায় জরুরি সাধারণ সভায় এ কথা জানান তিনি। উত্তরায় বিজিএমইএ ভবনে উদ্যোক্তারা জানান কিভাবে শিল্পের নিরাপত্তা নিশ্চিত করা যায় আর ক্রয় আদেশ কিভাবে সময় মতো পণ্য সরবরাহ করা যায়, এই দুই বিষয়কে সামনে রেখেই আলোচনা করেন পোশাক শিল্পের উদ্যোক্তারা। এই দাবি দাওয়াগুলো একটু কোনো শ্রমিকের না, এগুলি আমাদের এই ফেডারেশন কিছু আছে, ওরা তাদের নিজের স্বার্থের জন্য তারা এই দাবিগুলো দিয়ে আমাদের ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতেছে। আমরা যারা ফ্যাক্টরি স্যালারি দিতে পারি নাই তাদের সমস্যা হয়েছে, যারা আমরা ঠিক মতো স্যালারি দিয়েছি আমাদের ফ্যাক্টরিতে চললো না, আমাদের দায়িত্ব তারা নিতে পারলো না, এটার জন্য তারা দুঃখ প্রকাশ করবে। আমরা চাই যদি আমাদের ফ্যাক্টরি আমরা যদি সুন্দর মতো চালাইতে না পারি, তারা নিরাপত্তা বিধান ব্যবস্থা করতে না পারে, তাহলে সব উপদেশের আমাদের দরকার নাই, উনি পদত্যাগ করতে হবে। শেষ হয়েছে খাগড়াছড়ি ও রাঙামাটির ৭২ ঘন্টা সড়ক নৌপথ অবরোধ। সোমবার সন্ধ্যায় অবরোধ উঠে যাওয়ার পর স্বাভাবিক হয়ে এসেছে সব ধরনের যান চলাচল। এখানকার পর্যটনী স্পটগুলোতে আটকে থাকা পর্যটকরা নিজ নিজ গন্তব্যে ফিরছেন বলে জানা গেছে। তবে পার্বত্য জেলাগুলোতে এখনও নিরাপত্তা নিশ্চিতে টহল দিচ্ছে সেনা ও পুলিশ বাহিনীর সদস্যরা। এর আগে দীঘিনালায় সহিংসতার প্রতিবাদে ঢাকা থেকে বিক্ষুব্ধ জুম্বো ছাত্র জনতা এই অবরোধের ডাক দেয়। পরে এতে সমর্থন জানায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ। আর্থিক খাতে 11টি দুর্বল ব্যাংককে নিয়মিত মনিটরিং করা হচ্ছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংক বন্ধ নয় বরং দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ব্যাংকে এক ব্রিফিংয়ে গভর্নর বলেন, ব্যাংকগুলোকে আন্তর্জাতিক ফার্ম দিয়ে অডিট করানো হবে। 1 মাসের মধ্যে ইসলামী ব্যাংক সহ 3টি ব্যাংকের মূল্যায়ন করা হবে বলেও জানান। টাস্ক ফোর্সের দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের গভর্নর আরও বলেন, আগামী মার্চ-এপ্রিলের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় হয়ে আসবে। সবগুলোকে অ্যাসেস করতে হবে ওভার টাইম, কিন্তু আমরা ইমিডিয়েট ক্রাইসিস হচ্ছে এই 9টা ব্যাংকে অডিট ফার্ম হায়ার করে 3টে ব্যাংকে প্রথমে আমরা শুরু করব, 3টা ব্যাংক শেষ করার পরে আবার 3টা ধরবো, এইভাবে আমরা এই 9টা ব্যাংকে আমরা অ্যাসেস করব। এইখানে আমাদেরকে বড় রকমের ইন্টারভেনশন করতে হবে, এখানে তাদেরকে সংস্কার করতেই হবে আগামীতে, এবং এখন তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। বাঁচিয়ে না রাখলে আমি এই ব্যাংকের ভ্যালু পাবো না। এই ব্যাংকের যে লায়াবিলিটিটা হবে, ডিপোজিটারদের পুরো টাকাই আমাকে ফেরত দিতে হবে, সেটা কিন্তু বিশাল লায়াবিলিটি হবে। কাজেই আমাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে ব্যাংকিং খাত যেন টিকে থাকে সবাই। পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের আসন্ন নির্বাচনের সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন সাবেক সহসভাপতি তাবিত আউয়াল। ফিফার নির্দেশনা অনুযায়ী আগামী 26 অক্টোবর বাফুফের নির্বাচন হওয়ার কথা রয়েছে। তফসিল ঘোষণার আগেই রাজধানীর এক হোটেলে সংবাদ মাধ্যমে সভাপতি হিসেবে নির্বাচন করার কথা জানান তাবিত আউয়াল। পরাগ আরমানের রিপোর্ট।
নানা আন্দোলনেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ আঁকড়ে ধরে রেখেছেন কাজী সালাউদ্দিন। তবে তিনি আর প্রার্থী হবেন না এমন ঘোষণা দেওয়ার পরই সভাপতি হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছিলেন তরফদার রুহুল আমিন। এবার তার পথ ধরেই সভাপতির প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করলেন দুইবারের সাবেক সহসভাপতি তাবিদ আউয়াল। আমি প্রেসিডেন্ট পদের জন্য আপনাদেরকে অফিস জানাতে চাচ্ছি যে আমি লড়ব। আমার ইন্টেনশন হলো প্রেসিডেন্ট পদে ইলেকশন করা, অ্যান্ড আমি আশাবাদী যে প্রেসিডেন্ট হিসেবে লড়লে আমি জিতবো, অ্যান্ড জিতলে আমি ফুটবলের ধারাবাহিকতা আর সামনের দিকে নিয়ে যেতে পারবো। আগামী ২৬ অক্টোবরের নির্বাচনে তিনি সভাপতি নির্বাচিত হলে দেশের ফুটবলকে আন্তর্জাতিক অঙ্গনে গৌরবের পর্যায়ে নিয়ে যাওয়ার ঘোষণা দেন। সেই সাথে জানান র্যাঙ্কিংয়ে উন্নতি সহ খেলোয়াড়দের আন্তর্জাতিক লিগে খেলার ব্যবস্থা করবেন। আমরা সবাই দেখতে চাই যে বাংলাদেশি প্লেয়াররা যেন আন্তর্জাতিক মহলে ভালো খেলতে পারে, আবার আন্তর্জাতিক লিগগুলোতেও অংশগ্রহণ করতে পারে। তো এই উদ্দেশ্য যখন আমরা এক করি তখন রাজনীতিবিদরা সেম চিন্তা করে, ক্রীড়াবিদরা সেম চিন্তা করে, এবং সরকার থেকে যারা আছেন তারা একই জিনিস চিন্তা করে। বাফুফের সভাপতি প্রার্থী তাবিদ আউয়াল বলেন, মেধাবী এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির সংগঠকদের নিয়ে তিনি প্যানেল করবেন। আরও জানান, ব্যক্তি নয় পারফরমেন্স দিয়ে মাঠেই চমক দেখাতে চান তিনি। পরাগামান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর। দেশ গড়তে সবার আগে দরকার নির্বাচিত সরকার। কিশোরগঞ্জের জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বললেন তারেক রহমান, অশুভ শক্তি মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান। বাংলাদেশ নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অপ্রীতিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ ঢাকার, অসন্তোষ জানিয়ে চিঠি। এবং ভারত থেকে যারা বাংলাদেশের কাছে ইলিশ চাইছেন তারা ওই দেশে বৈষম্য বিরোধী আন্দোলনে সমর্থন দিয়েছেন, জানালেন পানি সম্পদ উপদেষ্টা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।